বাহ, দরজা জানালা বেশ ভালোই খুলে রেখেছো দেখছি। তা পুরোটাই খুলে ফেলো না, লোকে ভালো করে দেখুক তোমায়। কথাটা শুনে আমি কিছুক্ষণ সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে রইলাম। ওনার এই শান্ত গলায় বলা কথাটাও যেন আমার বুক ছিঁড়ে বের হলো। ওনার কথাটা বুঝতে একটু সময় লাগলো, ঠিকই বুঝতে পারলাম কথাটা উনি আমাকেই বলেছেন। সে আমাকে অপমান করে এটা নতুন কিছু না, তাই তো আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে আমার হাত ধরে টানতে টানতে এখান থেকে নিয়ে গেলেন। আমি কিনফিয়াং, ডাকনামতে আমার সামনে থাকা মানুষটা হলো আমার একমাত্র হাজবেন্ড জাংকুক। পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল আমাদের, তবে তার ব্যবহারে আমার কেন যেন মনে হয় সে আমাকে আরো আগে থেকেই চেনে। 2 মাসের বিয়েতে উনি আজ অব্দি আমাকে স্ত্রীর অধিকার দেওয়া দূরে থাক, আমাকে অপমান ছাড়া আর কিছুই দেয়নি। এর কারণটা পর্যন্ত আমার কাছে অজানা। উনি কেন আমার সাথে এমন করছেন এর কিছুই আমার জানা নেই। আজ আমার বেস্ট ফ্রেন্ডের গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিলাম, অবশ্য জাংকুকের সাথে নয়, আমার ফ্রেন্ডের ভাইয়ের বন্ধু উনি। সেই সুবিধায় উনিও ইনভাইটেড। আমি ওনার সাথে আসতে চাওয়ায় উনি আমাকে সাফ মানা করে দিয়েছেন যে উনি আমাকে কারো সামনে পরিচয় করে দিতে পারবেন না। তাই আমিও আর এমনি কিছু বলিনি। উনি আমার আগে থেকেই এখানে চলে এসেছেন। গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীন এক কোণে দাঁড়িয়েছিলাম, তখন একটা ছেলে বারবার ইচ্ছাকৃতভাবে গায়ের উপর পড়েছিল আমার। তাতে বেশ রাগও হচ্ছিল আমার, কিন্তু লোকজন থাকার কারণে কিছু বলতে পারছিলাম না। কিছুক্ষণের মধ্যে খেয়াল করলাম আমার শাড়িটাও কোমরের সাইড দিয়ে একটু সরে গেছে। তাই এই পরিস্থিতি এড়াতে আমি ওয়াশরুমের দিকে চলে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছি, এমন সময় অনুভব করলাম আমার পিঠে কেউ খুব বাজেভাবে টাচ করলো। আমি পেছনে ফিরে পুরোপুরি ভাবে আটকে উঠলাম, কারণ এই ছেলেটা এখানে অব্দি চলে এসেছে। তাকে দেখে আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, আপনি? কিন্তু ছেলেটা কিছু না বলে আমার দিকে এগোতে লাগলো। সে যখন হাত বাড়িয়ে আমার কোমর স্পর্শ করতে যাবে, তখনই কেউ খপ করে তার হাতটা ধরে ফেললো। পাশে তাকিয়ে দেখি জাংকুক। তাকে দেখে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যেন প্রাণটা আমার ফিরে পেয়েছি। কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছে সে চরম রেগে আছেন। তাই তো রেগে সে ওই ছেলেটার নাক বরাবর একটু ঘুষি মারলো, যার ফলে ছেলেটার নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। তাতেও তিনি শান্ত হননি। ছেলেটাকে বেধড়ক মারছে আর বলছে, তোর সাহস হলো কি করে ওকে টাচ করার? বল, তোর কলিজাটা আজ আমি বের করে দেখবো কত বড়। তুই কার দ্বারা হাত দিয়েছিস তুই জানিস না? আমি জাংকুককে থামানোর প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অবশেষে না পেরে চিৎকার করে বলে উঠলাম, জাংকুক প্লিজ থামুন। আমার চিৎকার যেন কাজ হলো। জাংকুক ছেলেটার কলার ধরা অবস্থাতে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো। ততক্ষণে ছেলেটাও তাকে ধাক্কা মেরে দিল এক দৌড়, কিন্তু ধাক্কায় তিনি টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। আমি গিয়ে তাকে ওঠানোর জন্য ওনার হাত ধরতে উনি ঝাড়ি মেরে আমার হাত ছাড়িয়ে নিলেন। তারপর উঠে তিনি শান্ত গলায় এই কথাটা বললেন। বাড়িতে ঢুকেই জাংকুক আমাকে রুমে নিয়ে এসে আমার হাতটা ধরা অবস্থায় আমাকে সামনের দিকে ছুঁড়ে মারলো। তারপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। দরজার শব্দে আমি কেঁপে উঠলাম। আমার কপালে যে আজকে দুঃখ আছে তা বেশ ভালো করে বুঝতে পারছি। তার চেহারা দেখে আমার হাত পা কাঁপছে। আজ অবধি তাকে আমি এভাবে রাখতে দেখিনি। সে আমার দিকে এগিয়ে আসে, তার সাথে আমাকে মিশিয়ে নিল। তারপর তার থুতনিটা আমার কাঁধে রেখে বেশ শান্ত গলায় বলল, তা কি যেন বলছিলে তুমি তখন? ঠিক শুনতে পাইনি, কাইন্ডলি আবার রিপিট করো তো। আমি এদিকে রীতিমতো কাঁপছি। আমি জানি তার এরকম শান্তভাবে কথা বলার মাঝেও লুকিয়ে আছে প্রচুর রাগ, কারণ এই কয়দিনে তাকে এতটুকু তো আমি চিনেছি। সে এবার আমাকে ওই অবস্থায় দেয়ালের সাথে জড়ে চেপে ধরলো। তারপর তার মাথাটা আমার মাথার সাথে মিশিয়ে আমার কোণের উপরের অংশ খুব শক্ত করে ধরলো। এদিকে আমার গলাটা দেয়ালের সাথে লেগে থাকায় খুব ব্যথা লাগছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। সে এবার খুব রেগে চিৎকার করে বলল, কি হলো? কথা বলছিস না কেন এখন? হ্যাঁ, তখন তো খুব জোরে চিৎকার করে আমাকে থামতে বলছিলি, তা এখন বল না থামতে। বল কি হলো, চিৎকার করে এখন। আমি এবার কেঁদে কেঁদে বললাম, কি করছেন কি? ছাড়ুন আমাকে, আমার খুব ব্যথা লাগছে, প্লিজ ছাড়ুন। কেন? আমি ধরলেই তোর ব্যথা লাগে? খুব ভালো লাগে না তোর পরপুরুষের সাথে ঢলাঢলি করতে? এখন আমি টাচ করছি বলেই তোর ভালো লাগছে না, তাই তো? পরপুরুষকে শরীর দেখানোর জন্যই তো এত বড় গলার ব্লাউজ পরেছিস। কি ঠিক বলিনি আমি? এখন দেখ তোর সাথে আমি কি কি করি।
এই কথা বলে সে তার এক হাত আমার খোলা পিঠে রাখলেন এবং বললেন, এখানে তো টাচ করেছিল ছেলেটা, তাই না? বলে খুব জোরে সে আমার পিঠে তার নখ দিয়ে বড় একটা আঁচড় কাটলো। আমি ব্যথায় যে চিৎকার দিতে যাব তখনই সে অন্য হাতে আমার মুখ চেপে ধরে শান্ত গলায় বলল, হাস, চিৎকার করে না শোনা, লোকে শুনতে পাবে যে। এখনো তো আরো অনেক কিছু করা বাকি, এইটুকুতে যদি চিৎকার করো তাহলে কিভাবে হবে বলো তো? পিঠের ব্যথায় আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, চিৎকার করে কাঁদতে মন চাইছে, কিন্তু তাও পারছি না, আর না পারছি কাকে কিছু বলতে। পিঠে কিছুটা ভেজা অনুভব করতে পারছি, মনে হয় রক্ত বের হচ্ছে। জাঙ্কুক এবার এক হাত আমার মুখে ধরা অবস্থাতেই অন্য হাতে আমার পিঠে আঁচড় দেওয়া জায়গাটায় স্পর্শ করে হাত বোলাতে বোলাতে বলল, ইস, কতখানি কেটে গেছে দেখো তো শোনা, ভীষণ জ্বালা করছে নিশ্চয়ই, তাই না? ওহো, এখন তো ওষুধ লাগাতে হবে, দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, এরপর দেখো একটু ব্যথা করবে না। এই কথা বলে সে আমার পিঠের কাটা জায়গাতে খুব জোরে একটা কামড় বসিয়ে দিল। এবার আমি আর নিজেকে শান্ত রাখতে পারলাম না। আমি ব্যথায় চোখ দুটো বন্ধ করে ফেলি, পিঠটা কুঁচকে ফেললাম, সাথে তাকে সরানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু এই তো কোনো কাজ হচ্ছে না। সে এবার আমাকে তার দিকে ফিরালো, ফিরিয়ে আমার মুখটা শক্ত করে এক হাত দিয়ে দুই গালে চেপে ধরে বলল, কি হলো, খুব ব্যথা লাগছে? আমার যে এটুকু বেশি লেগেছিল ওটার কি হবে বল? এটা তোমার ট্রেলার, পিকচার তো এখনো বাকি, ওটা দেখবি না? এখন তো মোছামুছি করছিস কেন? আরে মনে ছিল না? আমি এবার কোনো রকম কেঁদে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার সাথে আর কিছু করবেন না, আমার ভুল হয়ে গেছে, এমনটা আর হবে না, আমি সত্যি খুব ব্যথা পাচ্ছি, প্লিজ ছেড়ে দিন। আমাকে আর কিছু বলতে না দিয়ে সে আরো জোরে আমার গাল দুটো চেপে ধরে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, আর একটা কথাও নয়, এখন তোকে অনেক শাস্তি দেওয়া বাকি আছে, তাই কথা যত কম বলবি তোর জন্য ততই ভালো, বুঝতে পেরেছিস? আমি এদিকে তার কাছে আকুতি মিনতি করে যাচ্ছি, কিন্তু তিনি শুনছেনই না, বরং সে তার এক হাত দিয়ে আমার শাড়ির আঁচলটা এক টানে আমার কাঁধ থেকে ফেলে দিয়ে ব্লাউজের হুকগুলো খুলে ফেললো। তারপর তার দুই হাত আমার উন্মুক্ত পেটে খুব জোরে চেপে ধরলো, এতটা জোরে যে তার নখগুলো মনে হচ্ছে আমার শরীরের ভিতর ঢুকে যাবে। আমি তার মুখের দিকে তাকিয়ে দেখি সে বাঁকা হেসে এক ভ্রু উঁচু করে আমার দিকেই তাকিয়ে আছে। আমি তার মধ্যবর্তী বুঝতে পেরে আবারও অশ্রু ঝরা চোখে তাকে বলতে লাগলাম, প্লিজ জাঙ্কুক, না, প্লিজ না জাঙ্কুক, না। সে এবার তার দুই হাত দিয়ে আমার পেট থেকে বুক অব্দি আঁচড় কাটলো, তারপর দুই হাত আলতো করে আমার গালে রেখে বলল, ওহ, খুব কষ্ট হচ্ছে জান, ব্যাস আর একটু সহ্য করো, তারপর দেখো আর কষ্ট হবে না তোমার। জাঙ্কুককে এখন আমার পুরো সাইকো মনে হচ্ছে, নিজেই কষ্ট দিচ্ছে আবার নিজেই এসব বলছে, কেন করছে সে এমন? আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। এরই মধ্যে পেটে আঁচড় কাটা অংশে কারো গরম নিঃশ্বাসের সাথে ঠোঁটের স্পর্শ অনুভব করলাম। হ্যাঁ, সে একটার পর একটা কিস করে যাচ্ছে আমার পেটে। এক পর্যায়ে সে আবার আগের মতো আমার কাটা জায়গায় 3-4টা কামড় বসিয়ে দিল। আমার যেন মনে হচ্ছে কেউ আমার কলিজাটা টেনে বের করে ফেলছে। হ্যাঁ, এতটাই কষ্ট হচ্ছে আমার। কাঁদতে কাঁদতে গালটা ভীষণ ব্যথা করছে, শব্দ করে কাঁদতেও পারছি না। মুহূর্তের মধ্যে আমার চোখের চারপাশটা যেন অন্ধকার হয়ে আসছে, আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে যেতে লাগলো আমার। আমি আর সহ্য করতে পারছি না এই অত্যাচার। তবে ফ্লোরে পড়ে থাকা অবস্থাতে বুঝতে পারছিলাম জাঙ্কুক আমার গাল চাপড়াতে চাপড়াতে আমাকে ডেকে চলেছে, কিন্তু সেই ডাক শোনার ভাগ্য বোধহয় আমার হয়নি। চোখ মেলে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম, আশেপাশে তাকিয়ে আর জাঙ্কুককে দেখতে পেলাম না, তাই আস্তে আস্তে উঠে খাটের সাথে হেলান দিয়ে বসলাম। দেয়ালের ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। পেট ও পিঠের সাইডটা এখন অনেক ব্যথা করছে আর ভীষণ জ্বালাও করছে, তবে কেন জানি মনে হলো ব্যথাটা আর আগের মতো নেই। খেয়াল করে দেখলাম আমার পেটের কাটা অংশে সাদা ক্রিম জাতীয় কিছু একটা লাগানো, বুঝতে পারলাম ওটা মলম। কিন্তু প্রশ্ন হচ্ছে মলমটা লাগালো কে? বাড়িতে আমি আর জাঙ্কুক ছাড়া আর কেউ নেই এই মুহূর্তে, তাহলে জাঙ্কুকই লাগিয়েছে? নিজে ব্যথা দিয়ে ওষুধ লাগানোর মানেটা কি? আমার এসব চিন্তা ভাবনার মাঝেই কেউ একজন বলে উঠলো, যাও ফ্রেশ হয়ে এসো। পাশে তাকাতেই দেখি জাঙ্কুক দরজার সাথে হেলান দিয়ে দুই পকেটে হাত রেখে বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে আছে।
আমি তো অবাকে চরম সীমায় পৌঁছে গেছি। কিছুক্ষণ আগে আমার সাথে এত কিছু করার পরও তার চোখে মুখে আফসোসের কোনো ছাপই নেই, বরং তার ভাব দেখে মনে হচ্ছে যে সে কিছুই করেনি। একবার ইনোসেন্ট একটা বেবি। এর মধ্যে সে আবারও বলল, কি হলো? কি বললাম মনে হয় শুনতে পাওনি? তার ডোজ দেব নাকি আবার? চোখ টিপে কথাটা বলল, তাতে আমি এবার বড় বড় চোখ করে তার দিকে তাকালাম। কতটা খারাপ এই লোকটা, ভাবা যায়। এবার টর্চার করার পর কোনো সহানুভূতি তো দেখাচ্ছেই না, উল্টো আরো হুমকি দিচ্ছে। তখন নিজের দিকে তাকিয়ে দেখি আমি এখনো শাড়ি পরা অবস্থাতেই রয়েছি। ওর মার খাওয়ার আর কোনো ইচ্ছে আমার নেই। এমনিতে অনেক দুর্বল লাগছে, তার উপর সে সকালে যে খেয়েছি এখন পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। তাই কোনো রকমে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম, কিন্তু ওয়াশরুম অবধি আর পৌঁছাতে পারলাম না। শরীরে অতিরিক্ত দুর্বল থাকার কারণে ওয়াশরুমে ঢোকার আগেই কার্পেটের সাথে পা আটকে নিচে পড়ে গেলাম, তাতে কিছুটা ব্যথাও পেলাম। পাশে তাকিয়ে দেখি আমি পড়ে যাওয়াতে জাঙ্গুকের মধ্যে কোনো হেলদোল নেই। সে আগের মতোই দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। মানুষ এতটা পাষাণ হয় কি করে? রাস্তার কুকুরের প্রতিও তো মানুষ একটু দয়া দেখায়। সেই জায়গায় তো আমি ওনার সহধর্মিণী, তবুও সে আমাকে একটু হেল্প করতে এগিয়ে আসলো না। তাই নিজে নিজেই কষ্ট করে উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি জাঙ্কুক সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। আমি বের হতেই সে ল্যাপটপের দিকে চোখ রেখে আমাকে বলল, খাবার রাখা আছে, খেয়ে নাও। আমি তার কথায় কোনো জবাব না দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সে আবারও বলল, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তা তুমি খুব ভালো করেই জানো, তাই চুপচাপ খেয়ে নাও। খাবো না আমি, ক্ষুধা নেই আমার। সে এবার সোফা ছেড়ে উঠে টি টেবিলের থেকে প্লেটটা নিয়ে আমার হাত ধরে খাটের উপর বসে দাঁতে দাঁত চেপে বলল, নিজের ভালো চাও তো চুপচাপ খেয়ে নাও। আফটার অল তুমি না খেলে অসুস্থ হয়ে পড়লে আমি টর্চার করব কার উপর? আমি যেই কিছু বলতে যাব তখনই সে তার এক হাতটা উঠে ঘড়ির দিকে তাকিয়ে বলল, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে খাওয়া স্টার্ট করবে, না হলে কি করব তা তুমি খুব ভালো করেই জানো। আমি আর কথা বাড়ালাম না, কারণ জানি এখন কথা বললে আমার কপালে দুঃখ আছে, আর এমনিতেও আমার খুব খিদেও পেয়েছে। তাই চুপচাপ খেয়ে নিলাম। চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে থরথর করে কেঁপে চলছি আমি। আর জাঙ্কুক, সে তো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই ঠিক করছে, আর আমি তার পেছনে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছি। আসলে আমি তাকে কিছু বলতে চাচ্ছি, কিন্তু ভয়ে বলতে পারছি না। হঠাৎই তিনি আয়নার দিকে তাকিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে উঠল, তোমার কাঁপাকাঁপি শেষ হলেই কি বলবে বলে ফেলো। আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। সে কিভাবে বুঝলো যে আমি কিছু বলতে চাচ্ছি? এভাবে তো আমি রোজই তার জন্য জানিয়ে দাঁড়িয়ে থাকি। অবশ্য মিস্টেকে নয়, এটাও তার এক ধরনের টর্চার। যেভাবে বুঝুক তাতে আমার কি। এরপর আমি কাঁপা কাঁপা গলায় মাথা নিচু করে বললাম, আসলে কাল তো আমার ফ্রেন্ডের গায়ে হয়েছিল, আজকে বিয়ে, তাই বলছিলাম যে। আমাকে আর কিছু বলতে না দিয়ে সে জোরে বলে উঠল, স্টপ। তার এরকম জোরে বলাতে আমি কেঁপে উঠলাম। সে আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলো। ভয়ে আমার হাত পা জমে পুরোপুরি বরফ হয়ে গেছে। আমার হাতে চায়ের কাপটাও কাঁপছে, যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে। সে আমার কাছে এসে আমার হাত থেকে কাপটা নিয়ে নিল। তারপর চায়ের কাপে একটা চুমুক দিয়ে সেটাকে টি টেবিলের উপর রেখে আমার হাত দুটো ধরে স্লাইড করতে করতে সেদিকে তাকিয়ে ভ্রু কুঁচকে সাইকোদের মতো বলল, ওহো জান, কি যে করো না তুমি। এক্ষুনি তো গরম চা পরে হাতটা পুড়ে যেত। ইস, এই সুন্দর হাতটা পরলে কেমন দেখা যাবে বলো তো? একটু ভালো দেখা যাবে না, তাই না? কথাটা বলে এক হাত দিয়ে আমার গাল দুটো চেপে ধরে আমাকে একদম দেওয়ালের সাথে ঠেকিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আবারও বলল, যা বলেছিস তা বলেছিস, এর বাইরে যদি আর একটা কথা মুখ দিয়ে বের হয়েছে তোর, তাহলে হাতের সাথে সাথে এই সুন্দর ঠোঁটটাও পড়বে। আই থিংক বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি। বলে আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়িয়ে দুই হাতে গায়ের কোটটা ঠিক করতে করতে বলল, জাস্ট 20 মিনিটস এর মধ্যে আমার ব্রেকফাস্ট রেডি চাই। গট ইট, নাও গো। আমি ওভাবে ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বললাম, কেন এমন করছেন আপনি আমার সাথে? প্লিজ বলুন না, কি করেছি আমি? কেন আমার উপর এমন নির্দয়ের মতো আচরণ করছেন আপনি? প্লিজ বলুন না, কেন এমন করছেন? সে আমার কথায় কোনো উত্তর না দিয়ে বলল, তোমার টাইম কিন্তু শুরু হয়ে গেছে।
আমি এখনো ওভাবে দাঁড়িয়ে কাঁদছি। সে আবারও ধমক দিয়ে বলল, গো নাও। এবার আমি দৌড়ে সেখান থেকে নিচে চলে আসলাম। নিচে এসে ডাইনিং টেবিলে 2 হাত রেখে দাঁড়িয়ে অঝরে কাঁদছি আর বলছি, কি এমন বলেছি আমি যে সে আমার সাথে এমন করলো? কি ক্ষতি করেছি আমি তার? কেন এমন করছে আমার সাথে? আমার কোনো কথায় কেন জবাব দিচ্ছে না সে? আমি ছোট থাকতে আমার মা মারা যান। ছোটবেলা থেকেই সৎ মায়ের সংসারে বড় হয়েছি। খুব অত্যাচার করতো উনি আমার ওপর। আমার বাবা সামান্য একজন দারোয়ানে চাকরি করে। বাবা আমাকে তেমন একটা গুরুত্ব দিত না। আমাদের পরিবারের অবস্থা তেমন ভালো না। ছোট একটা ভাই আছে। টাকার জন্য ইন্টার পাস করার পর আর পড়ালেখা করার সৌভাগ্য আমার হয়নি। সামান্য কয়েকটা টিউশনি করতাম আমি। ভাইটা এবার ক্লাস 10-এ। তারও পড়ালেখা বন্ধ হতে চলেছিল। ঠিক তখনই জাঙ্কুকের মা আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তার অনেক বড় লোক। দেশে 3-4টা বড় বড় কোম্পানি আছে তাদের। তার ছেলেকে বিয়ে করলে আমার পরিবারের সবার দায়িত্ব নেবেন ওনারা। আমার পরিবারে কেউ একটা বারের জন্য আমার কথাটা ভাবেনি। কোনো খোঁজ খবরও নেয়নি জাঙ্কুকের ব্যাপারে। বিক্রি করে দিল টাকার বিনিময়ে। শুধু ছোট ভাইটা অনেক কেঁদেছিল। আমি তাকে শেষবারের মতো জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছিলাম। বিয়ে পর্যন্ত জাঙ্কুকের আচার আচরণ সব স্বাভাবিকই ছিল, কিন্তু বাসর রাত থেকেই কেন যেন সাইকোটাইপ আচরণ করছে আমার সাথে। আমার এখানে আসার পর থেকে তাদের সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। হবেই বা কিভাবে? জাঙ্কুকে দেয়নি তাদের সাথে কোনো যোগাযোগ করতে আমায়। আর না ওনারা চেষ্টা করেছে, ঠেলে দিয়েছে আমাকে এই নরকের মধ্যে। জাঙ্কুক এখনো অফিস থেকে আসেনি। আমি সব কাজ শেষ করে মাত্র গোসল করে বের হলাম। আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছছি। হঠাৎ কেউ ঝড়ের গতিতে আমার এক হাতের বাহু টানিয়ে আমাকে দেয়ালের সাথে লাগিয়ে 2 বাহু চেপে ধরলো। আকস্মিক ঘটনায় আমি কপাল কুঁচকে চোখ খিচে বন্ধ করে নিলাম। এমন একটা কাণ্ডকে ঘটালো তা দেখার জন্য আমি আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে আমি ভীষণ অবাক হলাম। আরে এ তো জাঙ্কুক, কিন্তু কখন এলো? আমার সবচেয়ে বড় কথা হলো আমাকে এভাবে ধরলো মানেটা কি? আল্লাহ, আবার কোন টর্চার করবে না তো? এর মধ্যে তার দিকে তাকিয়ে দেখি তার চোখ আমার ঠোঁটের দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে সে। সে এতটা কাছে আসায় আমি একটু আনইজি ফিল করছিলাম। আমার বুকের হার্টবিটটা যেন আমার সাথে যুদ্ধ করছে। তাই আমি তাকে বললাম, কি করছেন? ছাড়ুন আমাকে। কিন্তু তার মধ্যে কোনো রিয়াকশনই নেই। আমি আবারও যে কিছু বলতে যাব অমনি সে আমার ঠোঁটে তার ডান হাতের এক আঙ্গুল রেখে অন্য হাত দিয়ে আমার কোমর চেপে ধরে আস্তে করে বলল, একদম চুপ, ডোন্ট ডিস্টার্ব মি। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি সে ঠিক কি করতে চাইছে, কিন্তু খাটাস মাখাটায় সে সুযোগ দিল আর কই। তার আগে আমার ঠোঁটে তার নরম ঠোঁটের ছোঁয়া পেলাম। সাথে সাথে আমার চোখ দুটো বন্ধ করে ফেলি। অনেকক্ষণ এভাবে কিস করার পর সে আমার ঠোঁট ছেড়ে দিল। আমি তাকিয়ে দেখি সে এবার রাগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎই সে আমার নিচের ঠোঁটটায় খুব জোরে একটা কামড় বসিয়ে দিল। আমি ব্যথায় আহ করে উঠলাম। সে আমাকে ছেড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে ধরাম করে দরজাটা লাগিয়ে দিল। আর এদিকে আমি এক হাত পেটের ঠোঁটে হাত চেপে ধরে হাবলার মতো তার দিকে তাকিয়ে আছি। এতক্ষণ যা হলো সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে গেল। তার এমন আচরণে আমি কোনো মানে খুঁজে পেলাম না। হঠাৎ কিছু একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। চট করে চোখ মেলে তাকালাম। পাশে তাকিয়ে দেখি জাঙ্কুক নেই। রাত 2টো বাজে। এত রাতে কোথায় গেল? তাই ওয়াশরুমে আর বেলকনিতে চেক করলাম, না, এক জায়গাতেও নেই। ঠিক তখনই আবার সেই শব্দটা পেলাম। শব্দটা অনেকটা গুলির আওয়াজের মতো, কিন্তু এত রাতে গুলির শব্দ আসবে কোথা থেকে? ভাবছি এখন কি বের হব নাকি হব না। তার উপর জাঙ্কুক ঘরে নেই, কিন্তু প্রচন্ড জানার আগ্রহ আমার। তাই কৌতূহল হয়ে ভয়ে রুম থেকে বের হলাম। পুরো বাড়ি খোঁজা শেষ, না, কোথাও নেই জাঙ্কুক। আমার ভয়টা এবার আরো বেশি বেড়ে গেল। ওর কিছু হলো না তো আবার? মেইন ডোরের সামনে গিয়ে দরজা খোলার চেষ্টা করছি কতক্ষণ, কিন্তু দরজা বাইরে থেকে লক করা। জাঙ্কুক এত রাতে বাইরে যাবে কেন? তাই ভয়ে তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে ছাদের উপরে যাই। ছাদ থেকে বাড়ির চারপাশটা খুব ভালো করে দেখা যায়। ছাদের যে সাইডটা থেকে বাড়ির পেছনটা দেখা যায় ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছি কে আছে ওখানে। কিন্তু চাঁদের আলো কিছুটা আচ্ছা দেখা গেল ওই বড় বড় গাছের ডালপালার জন্য নিচের দিকটা দেখা যাচ্ছে না।
তাই চোখে মুখে বিরক্তি ছাপ নিয়ে যাই পেছনের দিকে। যেই না পা বাড়াবো অমনি নিজেকার অস্তিত্ব বুঝতে পেরে তৎক্ষণাৎ নিচের দিকে তাকিয়ে দেখি জাঙ্কুক গাছের ওদিক থেকে বাড়ির দিকে আসছে। জাঙ্কুক ওখানে কি করছিল এই সময়? আমি দ্রুত ছাদ থেকে নিচে নেমে এলাম। মনে হয় জাঙ্কুক ঘরে এসেছে। সে যেন কিছু না বোঝে, সেই জন্যই বিছানায় গিয়ে আগের মতো করে শুয়ে পড়লাম। তাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। তখনই সে রুমে ঢোকে। চোখ বন্ধ থাকলো এটা ঠিকই বুঝতে পারছি সে এসেছে। তার গায়ের পারফিউমের করা গন্ধটাই আমাকে সেটা বলে দিচ্ছে। হালকা চোখ মেলে দেখি সে ওয়াশরুমের দিকে যাচ্ছে। তার হাতের দিকে নজর পড়তেই আমি চমকে উঠলাম। ডিম লাইটের আলোর স্পষ্ট দেখা যাচ্ছে তার হাতে রক্ত লেগে আছে। দেখে মনে হচ্ছে না তার হাতে কোথাও কেটেছে। তাহলে রক্ত কোথা থেকে আসলো? তাহলে কি সে কাউকে... না না, এটা কি করে হতে পারে? উফ, আর ভাবতে পারছি না আমি। এই জাঙ্কুক দিন দিন আমার কাছে শুধু রহস্যই রয়ে যাচ্ছে। আমি এদিকে এসব ভাবছি আর ওইদিকে জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে বেঘরে ঘুমোচ্ছে। দেখে মনে হচ্ছে কতদিন পর এমন শান্তির ঘুম ঘুমোচ্ছে। কিন্তু আমার ঘুম কিছুতে আসছে না। কিভাবে আসবে এত চিন্তার মধ্যে? আর যাই হোক, ঘুম আসবে না। এভাবে একটা নির্ঘুম রাত পার করলাম, কিন্তু শেষ রাতের দিকে চোখটা লেগে আসে। পেটের উপর গরম কিছুর শাখায় ধরফড়িয়ে ঘুম থেকে উঠলাম। সামনে তাকিয়ে দেখি জাঙ্কুক হাতে স্ত্রী নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এবার আশ্চর্যের চরম পর্যায়ে। এমনও কোনো মানুষ করতে পারে শেষে কিনা স্ত্রীর ছাকা? কিন্তু কথা তো সেটা নয়। কথা হলো উত্তপ্ত স্ত্রী আমার পেটে রাখলে তো এতক্ষণে আমার মাংস পুরো নাড়ি ভুড়ি বের হয়ে যাওয়ার কথা। তবে তেমন কিছুই হলো না কেন? এবার আমি আমার শাড়িটা পেটের সাইড থেকে একটু সরিয়ে সেদিকে তাকিয়ে দেখি যে জায়গাটায় ছাকা দিয়েছি ওখানে সামান্য লাল হওয়া ছাড়া আর কিছুই হয়নি। আমি অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকাতেই সে বলল, অবাক হওয়ার কিছু নেই পাখি। তোমার 14 পুরুষের ভাগ্য যে স্ত্রীটা বেশি গরম ছিল না। কিন্তু নেক্সট টাইম দেরিতে ঘুম থেকে উঠলে তোমার ভাগ্যটা তোমার সঙ্গ ছেড়ে দিতে পারে। এখন তাড়াতাড়ি উঠে আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো। আজকে আমি অনেক খুশি। এই চা খাবো না, কফি খাবো। আমি বুঝতে পারছি না সকাল সকাল খুশি হওয়ার মতো এমন কি হলো। আর সে খুশি হোক আর যাই হোক, আমাকে ওইভাবে ওঠানোর মানেটা কি? যত সব খাটাস মাটা গন্ডারের কাণ্ড কারখানা। আমি যখন এসব বিড়বিড় করছিলাম তখন সে আবারও ধমক দিয়ে বলল, কি হলো? কথা কানে যায়নি? এভাবে বসে আছো কেন? যাও কফি নিয়ে এসো গো। যাচ্ছি। আমি খাট থেকে নেমে দরজার কাছে গিয়ে থেমে গেলাম। তারপর পিছনে ফিরে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার সকাল সকাল এত খুশি হওয়ার কারণটা কি জানতে পারি? সে এবার আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো, যার মানে সে আমাকে তার খুশির কারণটা বলবে না। আমিও দিলাম এক দৌড়। দৌড়ে নিচে এসে নিজের বুকে নিজে হাঁপাতে হাঁপাতে থুতু দিলাম। জাঙ্কুকে কফি দিয়ে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে এক মনে ব্রাশ করে চলেছি। ঠিক তখনই জাঙ্কুক জোরে জোরে আমার নাম ধরে ডেকে উঠল, তে, এই তে, তাড়াতাড়ি বের হও। কি হলো, শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি বের হও, কুইক। মুখে ব্রাশ থাকায় কথা বলতে পারছি না। আরে ধুর, ডাকলে ডাকুক, আমার কি? আমি জানি তুমি ইচ্ছে করে দেরি করছো। এখনই বের হও বলছি, না হলে এখন আমি দরজা ভাঙবো বলে দিলাম। আমার কানে তার কোনো কথাই যাচ্ছে না। যা খুশি করুক গে, আমি আমার কাজ করি। কিন্তু এর মধ্যেই ধরা পড়ে জোরে একটা কিছু ভাঙার শব্দ হলো। আমি পিছনে ফিরে ব্রাশ মুখে নিয়ে অবস্থাতে হাঁ করে সামনের দিকে তাকিয়ে দেখি খাটাস মার্কাটায় দরজা ভেঙে ফেলেছে। আর আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমাকে গিলে খাবে। সে দাঁতে দাঁত চেপে বলল, জাস্ট 5 মিনিটস, এর মধ্যে ফ্রেশ হয়ে তুমি বের হবে। কথাটা বলেই চলে গেল। আচ্ছা, এর কি আমাকে ওয়ার্নিং দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই সে কাবার্ড থেকে কিছু একটা প্যাকেট বের করে বিছানায় ছড়িয়ে ফেলে আমাকে বলল, সন্ধ্যা এটা পরে রেডি থাকবে। কেন, কি আছে এতে? আর রেডি থাকবো কেন? যা বলছি তাই করবে। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই। আর কি আছে তে নিজেই দেখে নিও। বলে সে হন হন করে রুম থেকে বের হয়ে গেল। আর আমিও তার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। সন্ধ্যা হতে রেডি হতে লাগলাম। প্যাকেটের মধ্যে হালকা পিঙ্ক কালারের একটা শাড়ি, পেটিকোট আর ব্লাউজ আগেই পরে নিয়েছিলাম। এগুলো পরে এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম। যেহেতু বাড়িতে আমি একাই, তাই কোনো সমস্যাও নেই। শাড়িটা জাঙ্কুক আসার আগে পরে নিব, কিন্তু হঠাৎই মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে। তাই সাথে সাথে পিছনে ঘুরে 480 ডিগ্রি একটা ঝটকা খেলাম। হ্যাঁ, জাঙ্কুক দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সেও খুব বড়সড় একটা শক খেয়েছে।
সে আমার দিকে কিভাবে যেন তাকিয়ে রয়েছে। আমি একবার নিজের দিকে আর একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে চিৎকার করতে যাব, তখনই সে এসে এক হাত আমার কোমরে আর অন্য হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলল, আরে আজব তো, এখানে চেঁচানোর কি আছে? আমি কি পরপুরুষ নাকি? আমি চাইলে তোমার সবকিছুই দেখতে পারি। আফটার অল এটা আমার অধিকার আছে, সো বি গুড। এদিকে তার এক হাত আমার কোমরে এমনভাবে স্পর্শ করায় আমার পুরো শরীর জমে গেছে। তাকে সরানোর শক্তিটুকু নেই আমার মাঝে। মুখে হাত দিয়ে চেপে ধরার কথা বলতে পারছি না, শুধু অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। এই অবস্থায় একটা ছেলের সামনে থাকা অবশ্যই একটু অস্বস্তিকর ব্যাপার। সে আমাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে বলল, আমি বাহির অন্য রুমে গিয়ে রেডি হচ্ছি। বলে সে রুম থেকে চলে গেল। তার ছেড়ে যাওয়াতে যেন আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। অনেকক্ষণ যাবৎ শাড়ির কুচি ঠিক করার চেষ্টা করছি, কিন্তু শাড়িটা জর্জেটের কাপড়ে হয় অতিরিক্ত সিল্কি, তাই পারছি না। শাড়ির আঁচল আমার কাঁধে আর কুচির কাপড় নিচে গড়াগড়ি খাচ্ছে। প্রচুর বিরক্তিকর একটা পরিস্থিতি। উফ, এই লোকটা কি আর কোনো শাড়ি পায়নি আমার জন্য? ধুর ছাই, এখন এটা আমি কি করব? দেরি হলে আবার ধমক খেতে হবে আমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিলাম, তখনই কোথা থেকে জাঙ্কুক এসে নিচ থেকে কুচির কাপড়গুলো নিজের হাতে নিয়ে নিল। আর আমি এদিকে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে থাকলাম। এমন হঠাৎ এসে পড়ে যে বোঝাও যায় না। সে কি এবার আমাকে শাড়ি পরিয়ে দেবে ভেবে আমার হার্টবিট যেন দ্রুত লাফাতে লাগলো। তাই আমি তার দিকে তাকিয়ে ভালো করে খেয়াল করে দেখি সে একটা ব্ল্যাক কালার শার্ট, ডার্ক ব্লু কালারের কোট আর ব্ল্যাক কালারের জিন্স পরেছে। হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা, ফর্সা শরীরে সবগুলো জিনিসে যেন ফুটে উঠেছে। ইস, কি মারাত্মক হ্যান্ডসাম লাগছে তাকে। কথাটা ভেবেই আমার মনে 100টা লাড্ডু ফুটছে। এত সুন্দর ছেলেটা আমার হাজবেন্ড, তবে সুন্দর হলে কি হবে? কাঁধে তো মনে হয় 100টা শয়তান নিয়ে ঘুরে। আমার কাঁধে যে আঁচলটুকু ঝুলিয়ে রেখেছিলাম, জাঙ্কুক সেটা এক টানে ফ্লোরে ফেলে দিল। তারপর আমার সামনে হাঁটু গেড়ে বসলো। আমার এবার প্রচুর লজ্জা লাগছে, তাই দুই হাতে নিজেকে ঢেকে রাখার ব্যর্থ চেষ্টা চালাতে লাগলাম। এরই মধ্যে সে নিচের দিকে তাকিয়ে হাতের ভাঁজে শাড়ির কুচি করতে করতে বলল, এত লজ্জা পাওয়ার কিছুই নেই এখানে। তোমার সবকিছু আমি আগে দেখে নিয়েছি, আর এভাবে তোমার শরীরে ছিটে ফোটাও ঢাকবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমার স্বামী, কোনো পরপুরুষ না, বুঝতে পেরেছো? তো এইসব ন্যাকামো বন্ধ করো, চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, নয়তো আমার কুচি ঠিক করতে সমস্যা হচ্ছে। আরে বলে কি এই লোক, আমার সবকিছু দেখে নিয়েছে মানে? আর আমি কি নির্লজ্জ নাকি যে আমার লজ্জা লাগবে না? তাও একটা ছেলের সামনে, ভারী আজব লোক তো। তার উপর কোথায় নিয়ে যাবে সেটা বলছে না। আমার ভাবনার মাঝেই তার দিকে তাকিয়ে দেখি সে শাড়ির কুচিগুলো হাতে নিয়ে এক দৃষ্টিতে আমার উন্মুক্ত পেটের দিকে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে আমার পেট না, ওটা কোনো ইয়াম্মি খাবার। হায় হায়, কি সর্বনাশ কাণ্ড! এই পোলা কি আমার ইজ্জতের হালুয়া বানিয়ে খাবে? কি করছে কি? এমনিতে তো কাছে আসাতে হার্টবিট মনে হচ্ছে ভিতর থেকে বের হয়ে আসবে, তার উপর এভাবে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকলে তো আমি মনে হয় দম আটকে মরেই যাব। আর কুচি করাও শেষ, তাই আমি কাঁপা কাঁপা গলায় তাকে বললাম, জাঙ্কুক, কুচিগুলো এখন আমার হাতে দিন, আমি করতে পারবো। কিন্তু হায়, কে শুনে তার কথা? সে যেভাবে ছিল ওভাবেই রয়েছে। তাই আমিও তার হাত থেকে খপ করে কুচিগুলো নিয়ে পেটিকোটের মধ্যে গুজে নিলাম। জাঙ্কুককে এবার আমার যেন পুরো স্ট্যাচু মনে হচ্ছে, ওর যেন কোনো হেলদোলে নেই। আমি ওর দিকে এত গুরুত্ব না দিয়ে শাড়ির আঁচলটা যে ফ্লোরের থেকে তুলতে যাব, অমনি সে তার দুই হাত দিয়ে আমার কোমর চেপে ধরে কাছে টেনে নাভিতে তার নাক ডুবে দিল। আমার মনে হলো মুহূর্তে আমি যেন কোনো কাণ্ডের শখ খেলাম, তাই চোখ খিচে বন্ধ করে এক হাতে তার চুলগুলো শক্ত করে ধরলাম। আমার শ্বাস প্রশ্বাস সাথে দ্রুত গতিতে চলছে, যেন মনে হচ্ছে ট্রেনকেও হার মানাবে। সে আমার নাভিতে তার নাক ঘুষতে ঘুষতে বলল, আর কতবার পাগল করবে তুমি আমাকে? কেন তোমার কাছ থেকে এত চেষ্টা করার পরও দূরে থাকতে পারছি না? প্লিজ বলো না। আচ্ছা, তোমার শরীরে কি আমাকে আকর্ষণ করার জন্য কোনো চুম্বক লাগানো আছে? বলো না, কি আছে তোমার মাঝে? কেন এমন হয় তোমার কাছে থাকলে? আমি তার কথায় কিছু বুঝতে পারছি না, তবে আমি এতটুকু জানি তার ছোঁয়া আমি নিজেকে এক অন্য জগতে হারিয়ে ফেলছি। সে আমাকে আরো ছাপটে ধরে আমার পেটে ধীরে ধীরে চুমোতে ভরে দিতে লাগলো। আমি তার ছোঁয়া গভীরভাবে অনুভব করছি। এভাবে কতক্ষণ ছিলাম ঠিক জানি না। জাঙ্কুক আচমকাই এক ঝটকায় আমাকে ছেড়ে বেডের কাছে গিয়ে ধপ করে বেডে বসে পড়লো। তারপর মাথা নিচু করে দুই হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি, বুঝলাম না হঠাৎ এমন করে কি হলো।
সে যেভাবে বসেছিল ওভাবে থেকে শান্ত গলায় বলল, নিজের শাড়ির আঁচল ঠিক করো, নিজেকে ঢাকো, কুইক। তার কথায় আমার ধ্যান ভাঙলো। আমি তাড়াতাড়ি করে নিজেকে ঢেকে নিলাম। জাঙ্কুককে আমার কাছে কেমন যেন এলোমেলো লাগছে। ওকে কিছুতে আমি বুঝে উঠতে পারছি না। না, সহ্য করা যায় না এসব। হয়তো একবার কাছে টেনে নিক, নয়তো দূরেই থাকুক। কিন্তু আমার ফিলিংস আর ইমোশনাল নিয়ে এভাবে খেলার কোনো অধিকার তার নেই। এসব ভেবে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি তার কাছে গিয়ে দাঁড়িয়ে অশ্রুশক্তি নয়নে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জাঙ্কুক, আপনি ঠিক কি চাইছেন আমার কাছ থেকে? জানতে পারি এ আমাকে মারছেন, টর্চার করছেন, আবার এই কাছে টেনে নিচ্ছেন, আবার একইভাবে দূরে ঠেলে দিচ্ছেন। আমার কি কোনো ইমোশনাল নেই, কোনো ফিলিংস নেই? নাকি আমি মানুষ না যে আমার ফিলিংস ইমোশনাল থাকতেই নেই? কেন এমন করছেন আপনি আমার সাথে? কি এমন ক্ষতি করেছি আমি আপনার, যে শাস্তি এভাবে দিচ্ছেন আমাকে? প্লিজ বলুন না, কেন করছেন এমন? কথাগুলো বলতে বলতে আমার কান্নার পরিমাণ দ্বিগুণ হারে বেড়ে গেল। কিন্তু না, জাঙ্কুকের উপর এসবের কোনো ইফেক্টই হলো না। বরং সে বসা থেকে হনহন করে হেঁটে দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে না ফিরিয়ে বলল, 5 মিনিটের মধ্যে আমি তোমাকে নিশ্চয়ই দেখতে চাই। এর থেকে যদি 1 সেকেন্ডও দেরি হয় তাহলে আশা করি আর কিছু বলতে হবে না তোমাকে। একটা পার্টিতে এক কোণে বসে আছি, দেখে মনে হচ্ছে এখানে কাপড় ছাড়া আর কেউ অ্যালাউড না। কিন্তু প্রশ্ন হলো, জাঙ্কুক এখানে কেন এলো? আর আমাকে বা কেন কেন নিয়ে আসলো? নিয়ে এসেছে তো এসেছে, তার উপর আমাকে এখানে একা রেখে সেও হাওয়া। তবে যাওয়ার আগে বলে গেছে আমি যেন এখানে বসে থাকি, কোথাও যেন না যাই। আচ্ছা, আমাকে যখন তার সাথে রাখবেই না, তাহলে নিয়ে এলো কেন? অসহ্য লোক একটা। প্রায় 1 ঘন্টা নাগাদ এভাবে বসে আছি, এখানে কাউকে চিনি না আমি। তাই জাঙ্কুকের কথা না মেনে তার খোঁজার উদ্দেশ্যে সামনের দিকে হাঁটা ধরলাম। কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজছি, বাট পাচ্ছি না। ইভেন সে পার্টিতেই নেই। তাই আমি বাধ্য হয়ে একজন ওয়েটারকে ডেকে জিজ্ঞাসা করলাম, এই যে ভাইয়া, শুনছেন? একটু এদিকে আসবেন প্লিজ। সে এদিকে এসে বলল, জি ম্যাম, বলুন। আমি আমার ফোনে জাঙ্কুকের একটা পিক বের করে তাকে দেখে বললাম, জি ভাইয়া, এই লোকটাকে কি কোথাও দেখেছেন? সে ছবিটার দিকে তাকিয়ে বলে উঠল, ও, এ তো জাঙ্কুক স্যার। হ্যাঁ, ওনাকে আমি কিছুক্ষণ আগে ছাদের দিকে যেতে দেখলাম। ওকে ভাইয়া, ধন্যবাদ। কি আজব ব্যাপার, পার্টি এখানে হচ্ছে তো সে ছাদের উপর কি করছে? এই রে, আমার কপাল আবার পড়লো না তো, যে লজ্জা বলা বিশ্বাস নাই ভেবে তাড়াতাড়ি করে ছাদের দিকে হাঁটা ধরলাম। সিঁড়ি বেয়ে ছাদের উপর গিয়ে আমি পুরো থমকে গেলাম। আমার হাত পা নড়ানোর কোনো শক্তি পাচ্ছি না আমি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপছে। আমি চিৎকার করে বলে উঠলাম, জাঙ্কুক! জাঙ্কুক একটা লোকের মাথায় খুলি বরাবর বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। লোকটা দেয়ালে কোনো রকম হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে প্রচুর মারও খেয়েছে, শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরছে। জাঙ্কুক আমার চিৎকার শুনে আমার দিকে এবার তাকিয়ে পুনরায় লোকটার দিকে তাকিয়ে থাকলো। লোকটা বরাবর আকুতি মিনতি করে যাচ্ছে, কিন্তু জাঙ্কুকের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। তারা আমার থেকে কিছুটা দূরত্বেই আছে মাত্র। আমি সামনের দিকে পা বাড়িয়ে যে তাকে আটকাবো সেই শক্তিটুকু পাচ্ছি না। মনে হচ্ছে কেউ আমার পা দুটো পেরেক দিয়ে ওখানে আটকে দিয়েছে। জাঙ্কুক বন্দুক তাক করা অবস্থাতেই আমার দিকে তাকিয়ে একটা রহস্যজনক বাঁকা হাসি দিল। তার এই হাসির অন্য সব অর্থ আমি না বুঝলেও একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছি। তাই আমি তাকে কান্নাজড়িত কণ্ঠে বললাম, জাঙ্কুক না প্লিজ, জাঙ্কুক না না, জাঙ্কুক। কানে 2 হাতে তালু চেপে ধরে চোখ বন্ধ করে চিৎকার করে উঠলাম। হ্যাঁ, মেরে ফেললো সে লোকটাকে। তাকিয়ে দেখি তার নিথর দেহটা মাটিতে লুটে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার সামনে হিংস্র বাঘের মতো দাঁড়িয়ে আছে জাঙ্কুক, যেন কতদিনে তৃষ্ণার্ত ছিল সে। আমি নির্মম দৃশ্যটা আর নিজ চোখে সহ্য করতে পারলাম না। মুহূর্তের মধ্যেই নিজের শরীরের সম্পূর্ণ ভারটা ছেড়ে দিয়ে মাটিতে গায়ে এলিয়ে দিলাম। আস্তে আস্তে চোখটা বুঝে এলো আমার। তারপর কি হলো আর কিছু মনে নেই আমার। খাটের এক কোণে হাঁটু ভাঁজ করে গুটিসুটি মেরে বসে ননস্টপ কেঁদে চলছি আমি। কারণ হলো ভয়, আর ভয়ের কারণটা জাঙ্কুক। সে সোফায় বসে ফল কাটা ছুরি দিয়ে নিশ্চিন্তে পায়ের উপর পা তুলে আপেল খাচ্ছে। সে আপেলটা অন্য হাতে নিয়ে কাটতে কাটতে সেদিকে তাকিয়ে বেশ শান্ত গলায় ভ্রু কুঁচকে বলল, আচ্ছা পেশোনা, একটা কথা বলো তো, আমি কি এমন করলাম যার কারণে তুমি আমাকে এত ভয় পাচ্ছ? জাস্ট একটা মার্ডারই তো নাকি?
অবশ্য সেটা করতে তুমি আমাকে বাধ্য করেছো, আর লোকটাকে তো মনে হয় তুমি চিনতেও পেরেছো, তাই না? সেই জন্যই তো তাকে বাঁচানোর জন্য এত বেকুল হয়ে পড়েছিলে। কি ঠিক বললাম তো? কথাগুলো বলতে বলতে যে তার রাগটা ক্রমশ বাড়ছিল তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। সে এমন ভাবে বলছে যেন সে কোনো মানুষ খুন করেনি, বরং মহৎ কোনো কাজ করে এসেছে। কি বলছেন এসব? আমি লোকটাকে চিনি মানে কি? তাকে বাঁচাতে চেয়েছিলাম, কারণ এটা আমার মানুষত্বের মধ্যে পড়ে। এর মানে এই নয় যে আমি তাকে চিনি। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি তাকে কেন মারলেন? কি ক্ষতি করেছিল সে আপনার? মানুষকে মেরে আপনি খুব আনন্দ পান, তাই না? তারপরে এখন আমার উপর সব দোষ চাপাচ্ছেন। আমি কি আপনাকে বলেছি তাকে মারতে? তাহলে বাধ্য করলাম কখন? কেন করছেন এসব? আজকে আপনাকে আমার প্রশ্নের জবাব দিতেই হবে। বলুন, কেন এরকম নির্দয়ের মতো একটা লোককে মারলেন আপনি? অ্যানসার মি। মনে হলো আমার কথায় সে রেগে গেল, তাই আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা খুব শক্ত করে ধরে গাল দুটো চেপে ধরে চিৎকার করে বলল, তোর এখন অ্যানসার চাই আমার কাছ থেকে? বল, অ্যানসার চাই তোর। আর কি যেন বলছিলি? ও হ্যাঁ, মানুষত্ব, তাই তো? তা মানুষত্বের মানে বুঝিস তুই? বল, বুঝিস মানে? আরে তুই কি করে মানুষত্বের মানে বুঝবি? যে একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সম্মান নিয়ে খেলতে পারে, সে আর যাই হোক মানুষত্বের মানে বুঝতে পারে না। কি আবল তাবল বলছেন এসব? কি করেছি আমি? সে ঠাস করে তার শরীরে সর্বশক্তি দিয়ে আমাকে চড় মারলো। তাল সামলাতে না পেরে আমি বসা থেকে বিছানা নিতে পড়ি। তখন জাঙ্কুক আমার কাছে এসে আমার হাতের বাহু শক্ত করে ধরে টেনে তুলে আমার চুলের মুষ্টি ধরে তার মুখের কাছে নিয়ে গিয়ে রেগে বলল, তোর সাহস কি করা হয় আমার সাথে উঁচু গলায় কথা বলার? ভালো করে ভেবে দেখ তুই কি করেছিস। ছাড়বো না আমি তোদের কাউকে, আমি ছাড়বো না। সব কটাকে নিজের হাতে শেষ করব। আর তোকে তিলে তিলে প্রতিটা মুহূর্তে মারবো। যেমন কষ্ট গত একটা বছর ধরে আমি পেয়ে আসছি, তার চেয়ে দ্বিগুণ বেশি কষ্ট আমি তোকে ফিরিয়ে দিব। কথাটা বলেই আমার চুলের মুষ্টি ধরে আমাকে ঠাস করে বিছানায় ফেলে দিল। তারপর হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। আর আমি এদিকে গলা ফাটে চিৎকার করে কাঁদছি। ঠোঁটের সাইডটা মনে হয় কেটে রক্ত ঝরছে, কিন্তু মনে রক্তক্ষরণ এর কাছে এটা কিছুই নয়। কষ্টে মনে হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে। যদি কলিজাটা কেটে কিছুটা কষ্ট কমানো যেত তাহলে তাই করতাম এই মুহূর্তে। এভাবে কাঁদতে কাঁদতে এলোমেলো অবস্থাতে উবু হয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম তা জানি না। মাঝরাতে ঘুমের মধ্যে অনুভব করলাম কে যেন আমার ঠোঁটে এক আঙ্গুল দিয়ে অনবরত স্লাইড করে চলেছে। হঠাৎ মনে হলো আমার গালে তরল জাতীয় হালকা গরম কিছু পড়ছে। চট করে চোখ মিলে দেখি জাঙ্কুক আমার দিকে ঝুঁকে এক দৃষ্টিতে আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো কেমন যেন পানিতে টলমল করছে। সে কাছে আসাতে খুব বাজে টাইপের একটা গন্ধ আসছে আমার নাকে। বুঝতে আর বাকি নেই সে ড্রিঙ্ক করে এসেছে। আমি আর কিছু বললাম না। আমি ওভাবে থেকেই তার মুখের দিকে অপলক তাকিয়ে রইলাম। তাকে দেখে কেন যেন মনে হচ্ছে সে খুব কষ্টে আছে, যা সে কাউকে বলতে পারছে না। সে কেমন যেন মায়া জড়ানো কণ্ঠে আমার ঠোঁটে স্লাইড করতে করতে বলে উঠল, একটু ছাদে যাবে তে আমার সাথে? তার কথায় আমি অবাক না হয়ে পারলাম না যে জাঙ্কুক দিনরাত আমার উপরে টর্চার করে আমাকে সহ্য করতে পারে না, সব সময় আমার উপর নিজের জোর খাটায়। সে আমার কাছে রিকোয়েস্ট করছে। ব্যাপারটা নিহাতে হাস্যকর। আমি কেন যেন তার কথা ফেলতে পারলাম না। এই নামই হয়তো ভালোবাসা। সত্যি ভালোবাসাটা কত অদ্ভুত একটা জিনিস। শত চাইলেও সেটা মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। হোক না ভালোবাসা মানুষটা খারাপ, তাতে কি? জাঙ্কুকের সাথে ছাদের মাঝখানে বসে আছি, আর সে কখন থেকে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন আকাশের দিকে তাকিয়ে সে বলল, আচ্ছা তে, এমনটা তো না হলেও পারতো, তাই না? এমনটা হওয়া কি খুব জরুরি ছিল? জাঙ্কুক কিসের কথা বলছে বুঝতে না পেরে তাকে জিজ্ঞাসা করলাম, কিসের কথা বলছেন আপনি? সে আমার কথায় কোনো তোয়াক্কা না করেই বলল, জানো তো আমাদের পরিবারটা না খুব হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎ এক দমকা হাওয়া সবকিছু তছনছ করে দিয়ে গেল। শেষ হয়ে গেল সবকিছু। কেন, কি হয়েছিল প্লিজ বলুন না। তখন সে শান্ত গলায় বলল, আমার ছোট বোন লিসা, সেবার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিল সে। জানো, আমি অফিস থেকে বাড়ি ফেরার আগে ও প্রতিদিন আমার কাছে ফোন করে বায়না করতো, ভাইয়া আজ এটা নিয়ে আসবি, ওটা আনবি, এই সেই আরো কত কথা। যতক্ষণ বাসায় থাকতাম জ্বালিয়ে মারতো মেয়েটা। যখন খুব বিরক্ত হয়ে বকা দিতাম তখন ও বলতো, যখন বিয়ে করে পরের বাড়ি চলে যাব তখন বুঝবি। তার সে কি রাগ। কিন্তু দেখো আমার বোনটা পরের বাড়ি যাওয়ার সুযোগটাই তো পেল না।
জানোয়ারগুলো আমার বোনটাকে ছিঁড়ে খেয়েছে। হ্যাঁ, ধর্ষণের শিকার আমার বোন। গ্যাংরেপ হয়েছিল তার, আর আমি ভাই হয়ে কিছুই করতে পারলাম না আমার বোনটাকে কুকুরগুলোর হাত থেকে বাঁচাতে। একজন ভাই হয়ে এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে বলো? বলেই পাশ ফিরে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। আমি প্রথম জাঙ্কুকে কাঁদতে দেখছি, তার সাথে তাল মিলিয়ে আমার চোখ জোড়াও কাঁদছে। তার মনে যে এতটা চাপা কষ্ট জমে আছে তা কেউ তাকে দেখলে বুঝতে পারবে না লিসা রেপ হয়েছে। কথাটা শুনে আমারও খুব কষ্ট লাগছে। একটা মেয়ের কাছে তার সম্মানের চেয়ে বড় আর দ্বিতীয় কোনো কিছু নেই। কিন্তু প্রশ্ন হলো লিসা এখন কোথায় আছে, আর এর সাথে আমার এবার কি সম্পর্ক? আমি বললাম, লিসা এখন কোথায় আছে জাঙ্কুক? নেই, সে আর নেই এই পৃথিবীতে। নেই মানে? সে এবার আমাকে ছেড়ে দিয়ে বলল। প্রায় পুরো একদিন ধরে তার কোনো খোঁজ পাচ্ছিলাম না আমরা। যেদিন বাড়ি থেকে বের হয়েছিল সেদিন ছিল তার কলেজের অফ ডে। মায়ের কাছ থেকে জানতে পারি আমি অফিসে যাওয়ার কিছুক্ষণ পরেই সে তার কোনো এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে বাসা থেকে বের হয়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, ফোনও অফ। পরে বাধ্য হয়ে পুলিশের কাছে যাই। পুরো পুলিশের ফোর্স লাগিয়ে দিয়েছিলাম লিসাকে খোঁজার জন্যে। এর 6 ঘন্টা পর পুলিশ একটা পচা নর্দমা থেকে একটা মেয়ের ঊর্ধ্বলঙ্গ লাশ উদ্ধার করে। লাশটা ছিল লিসার। কথাটা বলে আমার কাঁধে মাথা রাখলো, তারপর আবার বলল, এখন আর কেউ আমাকে বিরক্ত করে না, কেউ ভাইয়া বলে ডাকে না। কেন মন করলে? কি ক্ষতি করেছিল আমার বোনটা তোমার? কেন করলে? তার কথা আমি বেশ অবাক হলাম। তার দিকে তাকিয়ে দেখি সে আমার কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তাকে আর কিছু জিজ্ঞাসা করলাম না, সুযোগ পেলাম না আমি। এখনো তো নেশার করে যা বলেছি কাল সেবার কিছুই তার মনে থাকবে না। তবে আমার জন্য এতটুকু ইনফরমেশন যথেষ্ট। আমি আমার ক্লু পেয়ে গিয়েছি। যে লোকটাকে আজ মারলো সেও কি র্যাপিস্টের মধ্যে একজন ছিল। এখন শুধু আমাকে এসবের পিছনে রহস্য খুঁজে বের করতে হবে, আর এসবের সাথে আমি কিভাবে জড়িয়ে আছি সেটাও জানতে হবে। জাঙ্কুক অফিসে চলে গিয়েছে অনেকক্ষণ হবে, তাই আমিও এই সুযোগে বাড়ির পেছন সাইডে এসে দাঁড়ালাম। কিন্তু এদিকে তো গাছপালা ছাড়া কিছুই নেই। তাহলে জাঙ্কুক ওই দিন রাতে এখানে কেন এসেছিল? তখন হঠাৎই আমার নজর অনেকগুলো গাছের সারির দিকে গেল। গাছগুলো ডালপালার ভরপুর। দেখে কেন জানি মনে হচ্ছে ওই গাছপালার পিছনে কিছু একটা আছে। আমি আর দেরি না করে ওইদিকে পা বাড়ালাম। ঠিক যা ভেবেছিলাম তাই। এখানে অল্প কিছুটা জায়গা জুড়ে একটা ঘর রয়েছে। দেখে মনে হয় অনেক পুরনো ঘরটা। ঘরের ভিতরে ঢুকে আমি অবাক, কারণ একটা চেয়ারে দড়ি ঝুলানো আর বিভিন্ন জায়গায় জায়গায় রক্তের দাগ। আমার বুঝতে বাকি নেই এখানে কারো মার্ডার হয়েছে। তাই আমি জিনিসপত্র ঘাঁটতে লাগলাম। খুঁজতে খুঁজতে একটা পুরনো আলমারির দিকে চোখ গেল আমার। আলমারি খুলে দেখি এর ভিতরে কিছু পুরনো পুতুল খেলনা ছাড়া আর কিছুই নেই। তবে একটা পুরনো গয়নার বড় বক্সও আছে। প্রচন্ড কৌতূহলে তাড়াতাড়ি করে বক্সটা খুলে ফেললাম। এর ভিতরে দুটো বন্ধ মোবাইল আর কিছু ছবি রয়েছে। সবগুলো একটা মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। তবে মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি আমি একে, কিন্তু কোথায়? হ্যাঁ, মনে পড়েছে। আরে, এ তো সেই মেয়েটা যে 1 বছর আগে আমার ফোন চুরি করে পালিয়েছিল। তবে কি এটাই জাঙ্কুকের বোন নিসা? ফোন দুটোর দিকে ভালো করে খেয়াল করে দেখি এখান থেকে একটা ফোন আমার। তাহলে কি আমার সাথে এসব করার পেছনে মূল কারণে ফোন? বাস স্ট্যান্ডে বাস আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। হঠাৎই কোথা থেকে একটা মেয়ে এসে বলল, হাই আপি, তোমার ফোনটাকে একটু ইউজ করতে পারি প্লিজ? আসলে আমার ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট একটা কল করার ছিল এক ফ্রেন্ডকে। আমিও কিছু না ভেবে মানবতার খাতিরে আমার ফোনটা এগিয়ে দিয়ে বললাম, হ্যাঁ শিওর, থ্যাঙ্কস আপি। মেয়েটা আমার ফোন নিয়ে কাকে যেন কল করে বলতে লাগলো, হ্যালো, কোথায় তুমি? হ্যাঁ, এসে গেছি। ও হ্যাঁ, দেখতে পেয়েছি। তারপর মেয়েটা ফোন কানে দিয়ে সামনের দিকে দৌড়ে চলে যেতে লাগলো, আর আমি তাকে পিছন থেকে অনেকবার ডাকলাম ফোনটা ফেরত দেওয়ার জন্য। তার খুশিতে কোনো হুঁশই নেই। দেখলাম আমার থেকে কিছুটা দূরে গিয়ে একটা ছেলের সাথে কি যেন কথা বলছে। ভাবলাম বোধহয় বয়ফ্রেন্ড। ফোনটা আবার এসে দিয়ে যাবে হয়তো। কিন্তু মেয়েটা ওই ছেলের সাথে একটা ব্ল্যাক কারে করে আমার ফোনটা নিয়ে চলে গেল। তাকে কারে উঠতে দেখে দৌড়ে যেয়ে ফোনটা নিতে চেয়েছিলাম। দৌড়াতে দৌড়াতে অনেকবার ডাকলামও, কিন্তু ফলাফল জিরো। সে তৎক্ষণাৎ চলে গেল।
সেদিন মনে করেছিলাম হয়তো মেয়েটা চোর, আর এসব রাস্তাঘাটে চুরি করার ধান্দা। এই তো দেখি আরেক কাহিনী। তাহলে ওই দিন লিসা রেপ হয়েছিল। আমার সব কেমন যেন গোলমাল লাগছে। জাঙ্কুকের আসার অপেক্ষায় রুমের বেডে পা ঝুলিয়ে বসে আছি। আমার সব প্রশ্নের উত্তর এখন সে দেবে। আজ আমি তাকে এড়িয়ে যেতে দেব না কিছুতেই। তার জন্য আজ কি করতে হয়, দরকার হলে আমি তাই করব। আমার ঘোর কাটে দরজা খোলার শব্দে। হ্যাঁ, জাঙ্কুক এসেছে। জাঙ্কুক রুমে ঢুকে আমার দিকে একবার তাকিয়ে গায়ের কোটটা টাই খুলতে ব্যস্ত হয়ে পড়লো। আমি খুব বড়সড় একটা শ্বাস নিয়ে নিজেকে তৈরি করে নিলাম। তারপর বসা থেকে উঠে তার সামনে গিয়ে বললাম, আপনাকে আমার কিছু জিজ্ঞাসা করার ছিল। সে ব্যস্ত ভঙ্গিতে বলল, যা বলা তাড়াতাড়ি বলো, আমি ফ্রেশ হব। কথাটা লিসার ব্যাপারে। এতটুকু শোনার পর সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে মশলা ছাড়া এমনিতে চিকেন তান্দুরি করে খাবে। তার চোখ দিয়ে যেন জ্বালামুখী বের হচ্ছে। সে আমার গাল দুটো এক হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, তোর এই নোংরা মুখে যদি আর একবার আমার বোনের নাম শুনেছি, তো তোর এই মুখ আমি সুসুতা দিয়ে সেলাই করে রেখে দেব। তুই যদি ভেবে থাকিস গতকাল রাতে আমি তোকে যা বলেছি তা আমি সব ভুলে গিয়েছি, তাহলে তুই ভুল ভাবছিস। আমি অতটাও রাং ছিলাম না যে সব ভুলে যাব। একদিন ভালো করে কথা বলেছি বলে মাথা উঠে নাচতে শুরু করেছিস, তাই না? বেশি নাচানাচি করিস না। তোর পা দুটো ভাঙতে আমার 2 মিনিটও টাইম লাগবে না। কথাটা বলে আমার মুখ ধরে আমাকে সাইডে ধাক্কা মারলো। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। সে চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে, হয়তো রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু আমি আজকে তাকে এত সহজে ছাড়ছি না। তাই টেবিলের মধ্যে ফলের ছুরি থেকে একটা ছুরি হাতে তুলে নিলাম। তারপর দাঁড়িয়ে ছুরিটাকে নিজের হাতের শিরা বরাবর রেখে বললাম, আপনি যদি আমার প্রশ্নের জবাব না দেন তাহলে আমি আজ নিজেকে শেষ করে দিব। ভেবে দেখুন কি করবেন। মুহূর্তের মধ্যেই জাঙ্কুকের রাগ হাওয়া হয়ে সেটা যেন ভয়ে পরিণত হলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, কি করছো? প্লিজ ওটা ফেলো হাত থেকে। দেখো লেগে যাবে, ফেলো ওটা হাত থেকে। আমার দিকে এগোতে এগোতে বলল, একদম এগোবেন না বলে দিচ্ছি। আগে উত্তর দিন, আমার সাথে এমন কেন করছেন? ওকে, তোমার উত্তর চাই তো, বলো কি জানতে চাও? এটাই তো, আমি তোমার সাথে কেন এমন করছি? তোমার দোষ কোথায়? সে কথা বলতে বলতে আচমকা আমার যে হাতে ছুরিটা ছিল ওই হাতটা ধরে ফেললো। সাথে সাথে হাত থেকে ওটা ফেলে ঠাস করে আমার গালে একটা জোর বসিয়ে দিল। তারপর আমাকে তার সাথে চেপে ধরে বলল, কেন? তুই জানিস না তুই কি করেছিস? ওকে, তোর এত যখন শখ আমার মুখ থেকে সব শুনবি, তাহলে শোন। লিসার লাশ পাওয়া যাওয়ার পর যেখান থেকে রেপ হয়েছিল ওখান থেকে দুটো ফোন পাওয়া যায়, আর ফোন দুটোর মধ্যে একটা ফোন কার জানিস? তোর। কিন্তু বড় বিষয় ছিল না ওটা। তার থেকে বড় বিষয় ছিল তোর ফোন থেকে লাস্ট কল যাকে করা হয়েছিল ওটা ছিল লিসার বয়ফ্রেন্ড, যে আরো দুজনের সাথে মিলে আমার বোনটাকে কষ্ট দিয়ে মেরেছে। তুই যদি এত ইনোসেন্ট হতি তাহলে তোর ফোন ওখানে কি করছিল বল? এতক্ষণ ধরে চুপচাপ তার কথাগুলো শুনছিলাম। জাঙ্কুকের কথা শুনে আমার চোখে বন্যার মতো অশ্রু বইছে। সে এতটা খারাপ মনে করে আমাকে। শেষে কিনা আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ে রেপ করাবো? ছি, ভাবতে সারা শরীর কাঁটা দিয়ে উঠছে আমার। আমি কিছু না বলে এখনো তার দিকে তাকিয়ে আছি। সে আমাকে তাকিয়ে থাকতে দেখে বেশ জোরেই বলল, কি হলো? এখন মুখ বন্ধ কেন তোর? বল এখন কেন এমন করলি আমার বোনটার সাথে, বল। আমি এবার কেটে কেটে তাকে বললাম, আমি কিছু করিনি লিসার সাথে। বিশ্বাস করুন, আপনি আমাকে ভুল বুঝছেন। ওই দিন তো লিসা আমাকে বলতে না দিয়ে সে বলল। আর কত মিথ্যা বলবি? আর কত? তুই এখন ছুরি দিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস, তাই না? এখন দেখ তোর কি হাল করি। আমার বোনটাকে যে কষ্ট পেয়েছে আজ তোকেও তা পেতে হবে। প্রচন্ড রেগে সে আমাকে ধাক্কা মেরে বেডে ফেলে দিল। জাঙ্কুক, না প্লিজ এমনটা করবেন না আমার সাথে। আমি চাই না আমাদের সম্পর্কটা এভাবে হোক। প্লিজ জাঙ্কুক। আমার অনেক আকুতি মিনতি করার পরও সে আমার কোনো কথাই শুনলো না। সে তার শার্টের প্রথম 3টা বোতাম খুলতে খুলতে আমার দিকে এগিয়ে এসে তার শরীরের সম্পূর্ণ ভারটা আমার উপর ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবালো। আমি তাকে সরানোর আপ্রাণ চেষ্টা করেও কোনো কাজ হলো না। তার মতো হাতের সাথে পেরে ওঠা আমার মতো পিঁপড়ার পক্ষে সম্ভব না। আমি আবারও তাকে সরানোর চেষ্টা করে বলতে লাগলাম, জাঙ্কুক শুনুন বলছি, প্লিজ শুনুন, দেখুন। সে খুব জোরে আমার ঘাড়ে কামড় বসে আমার মুখটা চেপে ধরে বলল,
এখন কি হলো? হ্যাঁ, ভাল লাগছে বুঝি? এতটুকুতে এই দশা? তাহলে পুরো বাসার করলে কি করবি? তাছাড়া তোর মতো নোংরা মেন্টালিটির মানুষের সাথে আমার কিছু করতে ঘেন্না লাগে। বুঝতে পেরেছিস তুই? ঘৃণা লাগে। আমি তোকে ঘৃণা করি। যতটা ঘৃণা এই পৃথিবীতে কেউ কাউকে করতে পারে না, ততটাই ঘৃণা করি আমি তোকে। নেক্সট টাইম এসব ভালো মানুষের নাটক আমার সামনে করতে আসবি না, মাইন্ড ইট। কথাটা বলে সে আমার উপর থেকে উঠে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি এখন ওভাবে শুয়ে আছি, নীরবে কাঁদছি। তার কথাগুলো আমার কানে এখনো বাজছে। সে আমাকে ঘৃণা করে, আমার কাছে আসতে তার ঘৃণা লাগে। আমি নোংরা মেন্টালিটির। এই কথাগুলো যেন আমার কলেজাটা ছেদ করে বের হয়ে যাচ্ছে। এবার আমি সহ্য করে কেটে দিলাম, আর পারছি না এসব সহ্য করতে। তা যে অপরাধটা আমি করিনি, এটার জন্য এত শাস্তি দিচ্ছে আমায়। সব সহ্য হয়, কিন্তু বিনা অপরাধে শাস্তি পাওয়াটা মৃত্যু যন্ত্রণা থেকেও কঠিন আমি মনে করি। এভাবে কেটে গেল 3 দিন। এই 3 দিনে আমি তার সাথে কোনো কথা বলিনি। সেও দরকার ছাড়া কোনো কথা বলে না আমার সাথে। তার কেমন লাগে আমার জানা নেই, তবে আমার খুব কষ্ট হয়। নিজেকে একটা জীবন্ত লাশের মতো লাগে, রোবটের মতো লাগে। যা বলে তাই করি। ছাদের এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। জাঙ্কুক বাসায় নেই। সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি মাত্র। প্রকৃতিতে সূর্যের লাল আভা বইছে, সাথে বাতাসও কেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ। আমার কাছে এই পরিবেশটা খুব পছন্দের। হাজারো কষ্ট যেন এই মুহূর্তের মাঝে প্রকৃতি বিলীন করে দেওয়া যায়। হঠাৎই কেউ আমার পেছন থেকে এসে জড়িয়ে ধরে আমাকে, ঘাড়ে মুখ ডোবালো। প্রথমে কিছুটা ভয় পেল, তার শরীরের পারফিউমের গন্ধ বুঝতে বাকি রইল না যে এটা কে। আমি তার এভাবে ধরায় কোনো রিয়াকশন দিলাম না। যেভাবে ছিলাম সেভাবে দাঁড়িয়ে আছি, যেন কোনো মূর্তি। কিছুক্ষণ পর অনুভব করলাম আমার ঘাড়ে তরল জাতীয় গরম কিছু পড়ছে। তাহলে কি জাঙ্কু কান্না করছে? কিন্তু কেন? আমার খুব ইচ্ছে করছে তাকে একবার জিজ্ঞাসা করতে। তাও ইচ্ছেটাকে মনের ভিতরে দমিয়ে এক কোণে রেখে দিলাম। তখন সে বলল, আই এম সরি তে। তার কথা শুনে আমি চমকে উঠলাম। সে আমাকে সরি বলছে, ভাবা যায়? সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। তার কণ্ঠটাও যেন কেমন শোনা যাচ্ছে, হয়তো কান্নার ফলে। কিন্তু হঠাৎ আমাকে সরি বলার কারণটা কি? আমাকে আঘাত করার জন্য, নাকি অন্য কারণ? আমি তাও তার সাথে কোনো কথা বলছি না। সে আবারও বলল, কথা বলবে না আমার সাথে? প্লিজ তে, চুপ করে থেকো না। আমাকে কি ক্ষমা করা যায় না তে? আমি তাও চুপ করে আছি, বুঝতে পারছি না সে কিসের জন্য আমার কাছে ক্ষমা চাইছে। আমার মনে কষ্ট দেওয়ার জন্য, নাকি আমাকে প্রতিনিয়ত টর্চার করার জন্য, আর নাকি আমাকে ভুল বোঝার জন্য? আমি তার কোনো কথার জবাব দিলাম না। অপরাধ তো সে আমার সাথে অনেক করেছে, কয়টার জন্য কয়টা সরি বলবে সে? প্লিজ তে কথা বলো। তোমার এই চুপ থাকাটা যে আমার কলিজায় গিয়ে দিচ্ছে। তোমার কণ্ঠটা শুনতে খুব ইচ্ছে করছে, কিছু তো বলো তে। আমি আর কান্না না করে থাকতে পারলাম না, ফুঁপিয়ে কেঁদে দিলাম এবার। আমার কান্না করা দেখে জাঙ্কুক আমার ঘাড় থেকে মুখ তুলে আমাকে তার দিকে ঘোরালো। তারপর 2 হাতে আমার গালে আলতো করে স্পর্শ করে আমার মুখটা একটু উঁচু করে বলল, প্লিজ এভাবে কেঁদো না। দেখো, আমি সত্যি সরি। আসলে আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, জানো। আজকে তাকে আর কিছু বলতে না দিয়ে তার হাত দুটো আমার গাল থেকে সরিয়ে ধরে ছাদ থেকে নেমে আসলাম। তার সামনে বেশিক্ষণ থাকলে নিজেকে ধরে রাখতে পারতাম না। চাই না আমার তার সরি। আচ্ছা, হঠাৎ করে কি হলো তার? কান্না করছিল, আবার আমার কাছে ক্ষমা চাইছিল। যা খুশি হোক, আমার তাতে কি? আমি তার সাথে কোনো কথা বলতে চাই না, আর না কিছু শুনতে চাই। সে কি আমার কোনো কথা শুনেছিল? তবে আমি কেন শুনবো? রাতে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছি আর আরচুকে আয়নায় জাঙ্কুকের দিকে তাকাচ্ছি। সেই কখন থেকে খাটের মধ্যে আধশোয়া হয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। ভাবসাব এমন যেন আমি কোনো মঙ্গল গ্রহ থেকে আসা এলিয়েন। ব্যাপারটা খুবই অস্বস্তিকর। আজ হলোটা কি এর? সরি বলছি, আবার এইরকম রোমান্টিক ভাবে তাকিয়ে আছে। আমি যখন চিরুনি দিয়ে আমার চুলের সাথে যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক তখনই কেউ পেছন থেকে একটানে আমার হাত থেকে চিরুনিটা নিয়ে নিল। আমি চোখে মুখে বিরক্তির আভা নিয়ে বুড়ো কুচকে জাঙ্কুকের দিকে তাকালাম। সে আমার এসবে কোনো কিছুতেই পাত্তা না দিয়ে মুচকি এসে আমার চুলগুলো পিঠে ছড়িয়ে দিল। তারপর আস্তে আস্তে আমার চুলে জট ছাড়াতে লাগলো। আমি অবাকের উপর অবাক হচ্ছি আজ। সেই অবাকের উপর ভিত্তি করে আয়নার মধ্যে জাঙ্কুকের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছি আর ভেবে চলেছি। তখন আমার ভাবনার ছেদ করে জাঙ্কুক বলে উঠল,
আমি জানি তুমি আমাকে নিয়ে ভাবছো। তা কি ভাবছো শুনি? নিশ্চয়ই আমার দেওয়ার কষ্টের কথাগুলো মনে করছো, তাই না? আমি নীরবে তার কথাগুলো শুনছি শুধু। সে আবারও বলল, ওকে ফাইন, কথা বলবে না তো আমার সাথে? আমি জানি তোমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তারপরও কিছু জিজ্ঞেস করছো না। তুমি যেদিন আমাকে নিজের মুখে জিজ্ঞেস করবে আমি সেই দিনই তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেব। আর হ্যাঁ, কাল মা আসছে, আর উনি এখন থেকে এখানেই থাকবে আমাদের সাথে। শেষের কথাটা শুনে আমার চোখ মুখ খুশিতে চকচক করে উঠল। তারপরও খুশিটা জাঙ্কুককে বুঝতে দিলাম না, চুপ করেই রইলাম। পরম যত্নে ড্রয়িং রুমের সোফায় বসে আমার শাশুড়ি মা আমাকে খাইয়ে দিচ্ছেন। উনি আজ সকালে এসেছেন, আর আজ রান্নাটাও তিনি করেছেন। আমিও ওনাকে টুকটাক হেল্প করেছি। আমি তো বাচ্চাদের মতো সোফার উপর আরাম করে বসে খাচ্ছি আর টিভির মধ্যে ডুবে আছি। আর জাঙ্কুক সে কখন থেকে সামনের সোফায় বসে ব্যাকুল কান্দের মতো গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার দিকে না তাকিয়েও বেশ ভালোই বুঝতে পারছি ও আমাকেই দেখছে, যদিও মাঝে দু একবার আর চোখে তাকাচ্ছিলাম। সে আজও অফিসে যায়নি, হয়তো মা এসেছেন বলে। কিরে, সে কখন থেকে কোন ধ্যানে আছিস? মুখের সামনে খাবার নিয়ে বসে আছি, কোনো খবরই নেই তো তোর। ওনার কথায় আমার ধ্যান ভাঙলো। যে আমি কিছু বলবো তার আগে জাঙ্কুক বলে উঠল, আরে মা, বোঝো না কেন? তোমার পুত্রবধূ এখন তোমার সোনার টুকরো পুত্রের ভাবনায় মুশকুল। বেচারা কি করবে বলো তো? আমি তো সারাদিন ওকে টাইমই দিতে পারি না, তাই আমাকে ভেবেই ও সময় কাটায়। ওনার কথায় আমার বেশ রাগ হলো। মার সামনে কেউ এসব বলে, এর কি একটু লজ্জা শরম নেই? আমার শাশুড়িও কিছু কম যায় না। ছেলের কথায় উনিও ভেটকি মাছের মতো শব্দ করে হাসি দিলেন। কি একটা পরিস্থিতি! এবার আমার ভীষণ লজ্জা লাগছে, ইচ্ছে করছে এখনই এখান থেকে দৌড়ে পালাই। জাঙ্কুকের সব কিছুতেই আমি কেমন যেন একটা রহস্য রহস্য টাইপ গন্ধ পাচ্ছি। আমার সাথে তার এত ভালো ব্যবহার, সরি বলা, আমার কেয়ার করা, আমার মাকে এখানে আনা, সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। কিছু একটা তো তার মাথা চলছে, কিন্তু কি? আমি রুমের মধ্যে আছোয়া হয়ে যখন এসব ভাবছিলাম তখনই কেউ দরজা নক করল। তাকিয়ে দেখি আমার শাশুড়ি আম্মা। আমি তাড়াতাড়ি করে উঠে মুচকি হেসে ওনাকে বললাম, আরে মা, আপনি আসুন না, নক করে আসার কি আছে? এই বাড়িটা যেমন আপনার তেমনি এই বাড়ির প্রতিটি রুমও আপনার। উনি আমার কথায় হালকা হেসে ভেতরে ঢুকলেন, তারপরে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি জানি জাঙ্কুক তোকে এতদিন ভুল বুঝেছি। তাকে কতবার বলেছি আমি, তোর মতো একটা মিষ্টি মেয়ে কখনোই এই কাজ করতেই পারে না, কিন্তু সে তো সেই। তবে গতকাল যখন আমাকে জাঙ্কুক ফোনে বলল তোকে নিয়ে তার সকল ধারণা ভুল, তখন আমার এত ভালো লেগেছে যে তোকে বলে বোঝাতে পারবো না। যাক ওসব কথা, বিয়ের পর তো তোকে কিছুই দিতে পারিনি, তাই আমার পক্ষ থেকে তোদের জন্য ছোট্ট একটা উপহার। বলি উনি আমার দিকে একটা গয়নার বক্স এগিয়ে দিলেন, তারপর আমার হাত ধরে বললেন, আমার একটা কথা রাখবি মা? আপনি যা বলবেন তা আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই রাখবো। উনি আমার দিকে একটা খাম এগিয়ে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, এটাতে কি আছে মা? তোর আর জাঙ্কুকের জন্য কোরিয়ায় হানিমুনে যাওয়ার টিকিট। আমি করিনি, জাঙ্কুকই করেছি, কিন্তু তোকে বললে নাকি তুই রাজি হবি না, তাই আমাকে দিয়ে পাঠিয়েছি। তোরা তো বিয়ের পর কোথাও যাসনি, প্লিজ তুই বারণ করিস না। আমি ওনার অনুরোধটা ফেলতে পারলাম না, তাই রাজি হয়ে গেলাম। পরের দিন সকালে আমার শাশুড়ি আমার কাছ থেকে বিদায় নিয়ে আমি জাঙ্কুক বেরিয়ে পড়লাম কোরিয়ার উদ্দেশ্যে। সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না ঠিক কি হচ্ছে আমার সাথে। গাড়ি তার আপন গতিতে চলছে, জাঙ্কুক এক মনে ড্রাইভ করছে, আর আমি হেলান দিয়ে বসে বাইরে তাকিয়ে প্রকৃতি অনুভব করছি। অনেকক্ষণ পর হঠাৎ খেয়াল করলাম এয়ারপোর্টে এসে পড়েছি, কিন্তু এই কি, জাঙ্কুক এয়ারপোর্টে গাড়ি থামালো না। আমাদের তো এয়ারপোর্টে নামার কথা, তাহলে গাড়ি থামালো না কেন? আমি আর চুপ থাকতে পারলাম না। আমি উত্তেজিত হয়ে তাকে জিজ্ঞেস করে ফেললাম, জাঙ্কুক, আমাদের তো এয়ারপোর্টে নামার কথা, তাহলে আপনি গাড়ি থামালেন না কেন? কোথায় যাচ্ছি আমরা? না, সে কিছুই বলছে না। আমার কথা শুনে সে শুধু একটা বাঁকা হাসি দেওয়া ছাড়া আর কোনো রিঅ্যাকশনই দিল না। কি করতে চাইছে সে? তবে গন্ডগোল একটা আছে। আমি চেঁচিয়ে তাকে বললাম, জাঙ্কুক, গাড়ি থামান, আমি কোথাও যাব না আপনার সাথে, থামান বলছি। এবার সে ড্রাইভ করতে করতেই বলল, ওহো তেশোনা, তুমি তো দেখছি বড্ড বেশি কথা বলো। আসল টুইস্ট তো এখনো বাকি, সো ওয়েট না। আর এখানে নেমেই বা তুমি কোথায় যাবে? কাকে চেনো তুমি এখানে শুনি? তাই চুপচাপ বসে থাকো, কিপ সাইলেন্ট, ওকে?
কথা শুনে আমি ধপাস করে আমার সিটি হেলান দিয়ে বসে পড়লাম। তার মানে আবারও আমার সাথে কিছু একটা ঘটতে যাচ্ছে। আমি আগেই কিছুটা আন্দাজ করেছিলাম, তার এরকম ভালো মানুষের পেছনে কিছু তো লুকিয়ে আছে। এবার শিওর হলাম। তাহলে গতকাল থেকে যা যা করলো ওসবের মানে কি ছিল, আর কেনই বা করলো? উফ, আমি জাস্ট আর ভাবতে পারছি না। চোখ দিয়ে আবারও দু এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। সে আবারও বলল, নিজের ব্রেনের উপর এত জোর দেওয়ার দরকার নেই, একটু পর সব বুঝতে পারবে। তাছাড়া আজ তোমার ব্রেনের উপর খুব দখল যাবে, তো এখন বেচারাকে রেস্ট করতে দাও শোনা। মুখে তার আবারও সেই বিখ্যাত বাঁকা হাসি, যার পিছনে লুকিয়ে আছে হাজারো রহস্য ঘেরা চাল। আবারও কি ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে আমার সাথে? ভাবতেই আমার অন্তরাত্মা কেঁপে উঠছে। এসব ভাবতে ভাবতেই গাড়ি চলাকালীন বাইরে রাস্তার ধারে লাগানো একটা বোর্ডের উপর নজর পড়লো আমার, যেখানে বড় বড় করে লেখা ওয়েলকাম টু ফেনী। তার মানে আমরা এই মাত্র ফেনীতে প্রবেশ করলাম। কিন্তু দেশে এত জায়গা থাকতে এখানে কেন? আর কোরিয়ায় যখন যাবেই না, তো এভাবে মিথ্যা বলে আনলো কেন? জাগো কি করতে চাইছে আমার সাথে? না আমার মাথা আর কাজ করছে না।